ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আর্থিক সম্পর্ক নিয়ে। ফিনান্সিয়াল রিলেশন, সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশন, এই বিষয়টি নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তোমরা এর আগে কয়েকটা ভিডিও শুনেছ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্কের উপর। তোমরা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি এ বিষয়ে তোমরা ভিডিও দেখেছ। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক নিয়ে আলোচনা। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক নিয়ে আলোচনা। একাধিক ভিডিওতে তোমরা ইতিপূর্বে দেখেছ এবং জেনেছ। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে হলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক, প্রশাসনিক সম্পর্ক এবং আর্থিক সম্পর্ক, এই তিনটি বিষয়কে আলোচনা করতে হবে এবং এই তিনটি বিষয় সম্পর্কে অবগত হতে হবে। দেখো, একটা রাষ্ট্রের সামগ্রিক উন্নতি এটা নির্ভর করে অর্থনৈতিক অবস্থার উন্নতির উপর। আইনগত সম্পর্ক ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক নির্ভর করে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের উপর। একটা রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর উন্নতি, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা, আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে রাষ্ট্রের ভূমিকা ইত্যাদি নির্ভর করে অর্থনৈতিক ব্যবস্থার উপর। অর্থনীতি হল রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি। অর্থনীতি হল সামাজিক ব্যবস্থাপনার ভিত্তি। তাই আমাদের আজকের আলোচনাতে অর্থনৈতিক বিষয়ে ভারতবর্ষের একদিকে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে যে একাধিক রাজ্য সরকার রয়েছে, বর্তমানে 28টা অঙ্গরাজ্যের সরকার রয়েছে, এই সরকারগুলির সঙ্গে কেন্দ্রের যে আর্থিক সম্পর্ক, এই বিষয়ে আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। এই আলোচনা বাদ দিয়ে ভারতবর্ষের রাষ্ট্র কাঠামোর প্রকৃতি নির্ধারণ করা সম্ভব নয়। এই আর্থিক সম্পর্ক আলোচনাকে বাদ দিয়ে আইনগত এবং প্রশাসনিক সম্পর্কর মানদণ্ড নির্ধারণ করা সম্ভব নয়। তাহলে আমরা দেখব কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক সংবিধান অনুযায়ী নির্ধারিত হয়েছে, ভারতবর্ষের
সংবিধানের 22টি পার্টের মধ্যে 12 পার্ট 12 পার্ট অর্থাৎ দ্বাদশ অংশে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আইনগত সম্পর্ক আলোচনার ক্ষেত্রে দেখেছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আইনের ক্ষেত্রে ক্ষমতা বন্টনে 3টি তালিকার মাধ্যমে আলোচনা করা হয়েছে। কেন্দ্রীয় তালিকা ইউনিয়ন লিস্ট, রাজ্য তালিকা স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট যুগ্ম তালিকার কথা আমরা জেনেছি। আজকের আলোচনাতে আমরা দেখব কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে 2টি তালিকা আছে। একটি হলো কেন্দ্রীয় তালিকা আর একটি হলো রাজ্য তালিকা। কেন্দ্র তালিকাতে যেসব বিষয়ে আয়ের উৎস আছে, যেসব বিষয়ে উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার কর আদায় করে, সেগুলি হলো ভূমি রাজস্ব ছাড়া অন্যান্য বিষয়ে রাজস্ব কেন্দ্রীয় সরকার নির্ধারণ করতে পারে। আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, রেল ব্যবস্থার ডাক ও তার বিভাগ, আয়কর, তারপর তোমার টেলিফোন ইত্যাদি বিষয়ে, লটারির বিষয়ে থেকে কেন্দ্রীয় সরকার আয় করে। তাহলে আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের আয়ের উৎসগুলো খুবই গুরুত্বপূর্ণ উৎস। আয়ের উৎস অনেক বেশি ব্যাপক। কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস, বিদেশ থেকে ঋণ নিতে পারে কেন্দ্রীয় সরকার, এটা আয়ের উৎস। লটারি পরিচালনা করে লটারির উপর কর আরোপ করতে পারে। রপ্তানি শুল্কের উপর শুল্ক নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার। এক কথায় আমরা লক্ষ্য করেছি কেন্দ্রীয় তালিকায় যে 100টা বিষয় রয়েছে, সেই সব বিষয়ে কেন্দ্রীয় সরকার ট্যাক্স আরোপ করতে পারে, ট্যাক্স আদায় করতে পারে এবং অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ট্যাক্স আরোপ করে বা ধার্য করে, ট্যাক্স আদায় করে রাজ্য সরকার। এইবার আমরা আলোচনাতে উল্লেখ করব রাজ্যের আয়ের উৎস কি কি। কেন্দ্র যেমন বিভিন্ন উৎস থেকে আয় করে, ট্যাক্স নির্ধারণ করে, ট্যাক্স আদায় করে, তেমনি ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে রাজ্য সরকারগুলি নির্দিষ্ট ক্ষেত্রে কর ধার্য করতে পারে, কর আদায় করতে পারে এবং করের অর্থ কেন্দ্রে পাঠাতে হয়। কোন কোন ক্ষেত্রে রাজ্য সরকার ট্যাক্স আরোপ করতে পারে?
আমরা দেখব বিক্রয় করের উপর বিক্রয় কর রাজ্য সরকার আদায় করতে পারে, নির্ধারণ করতে পারে। বিদ্যুৎ কর রাজ্য সরকার আরোপ করে, বিদ্যুৎ কর আদায় করে এবং ভোগ করে। আমরা দেখব ভূমি রাজস্ব, এই ভূমি রাজস্ব রাজ্য সরকার ভোগ করে। স্ট্যাম্প ডিউটি রাজ্য সরকার নির্ধারণ করে, আদায় করে। তোমার কৃষি আয়কর রাজ্য সরকার নির্ধারণ করে, আদায় করে। ফেরিঘাটের উপর রাজ্য সরকার কর আরোপ করে। বাজার হাট এ সমস্তর উপর রাজ্য সরকার কর আরোপ করে, ট্যাক্স আরোপ করে। টোল ট্যাক্স, রাস্তায় যে গাড়ি চলাচলের উপর যে টোল ট্যাক্স, এটা রাজ্য সরকার আরোপ করে এবং আদায় করে। বৃত্তি কর, পেশাগত যে প্রফেশনাল ট্যাক্স, এটা রাজ্য সরকার আরোপ করে। আমরা দেখব যে সার্ভিস ট্যাক্স, গুডস সার্ভিস ট্যাক্স, জিএসটি, এটা কেন্দ্র সরকার আরোপ করতে পারে। আবার রাজ্য সরকারও এই সার্ভিস ট্যাক্স আরোপ করতে পারে। জিএসটি, গুড তোমার সার্ভিস ট্যাক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের রাজস্বের উৎস নির্দিষ্টভাবে সংবিধানে উল্লেখ আছে এবং রাজ্য সরকারগুলির রাজস্বের উৎস অর্থাৎ আয়ের উৎস, এগুলো তোমার নির্দিষ্টভাবে উল্লেখ আছে। কোন কোন বিষয়ে রাজ্য সরকার কর নির্ধারণ করবে, তার আয় হবে সেই সমস্ত বিষয়গুলি থেকে। আর কোন কোন বিষয়ে সেন্ট্রাল কর ধার্য করবে, সেই বিষয়গুলিও সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে। এবার আমরা উল্লেখ করব যে আমি আগেই দুটো বলেছি, কেন্দ্রের রাজস্বের আয়ের উৎস, ওগুলো ট্যাক্স সম্পর্কিত উৎস। আর এখন আমি যেটা আলোচনা করব এটা হলো নন ট্যাক্স রেভিনিউ। নন ট্যাক্স রেভিনিউ কি? এই নন ট্যাক্স রেভিনিউ এটা হলো ট্যাক্স আরোপ না করেও কেন্দ্রীয় সরকার অর্থ আদায় করতে পারে, রাজ্য সরকার অর্থ আদায় করতে পারে। এগুলো ট্যাক্স হিসাবে নয়, এগুলোকে বলা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। এটা তোমার কেন্দ্রীয় সরকার রেলপথের উপর, কেন্দ্রীয় সরকার টাকশালের উপর, টাকশাল ব্যবহারের ক্ষেত্রে মুদ্রা উপর, এগুলো হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। কেন্দ্রীয় সরকার ধার্য করতে পারে, কেন্দ্রীয় সরকার আদায় করতে পারে। ব্যাংকিং ব্যবস্থা, এগুলো কেন্দ্রীয় সরকার এদের উপরে তোমার অর্থ নির্ধারণ করে সেটা আদায় করতে পারে। পাবলিক সেক্টর তোমার সরকারি যে ক্ষেত্র, সেখান থেকে তোমার পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, সেখান থেকেও তোমার নন ট্যাক্স রেভিনিউ, রাজস্ব কালেক্ট করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা দেখব ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের যে নন ট্যাক্স রেভিনিউ, এটা অত্যন্ত সীমিত। নন ট্যাক্স রেভিনিউ রাজ্যের হাতে, যে রেভিনিউ আদায়ের যে উৎস রাজ্যের হাতে খুবই কম, আর কম অর্থ আদায় করতে পারে রাজ্য সরকার। কিন্তু ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য সরকারকে 70% রাজ্যের উন্নয়নের দায়িত্ব রাজ্যগুলিকে বহন করতে হয়। ইচ অ্যান্ড এভরি স্টেট, ভারতবর্ষের টোটাল যে ডেভেলপমেন্ট, তার 70% ডেভেলপমেন্ট রাজ্যগুলিকে দায়িত্ব পালন করতে হয়। অথচ মাত্র 40% তোমার রাজ্যগুলি আদায়কৃত যে অর্থ, রাজস্ব
ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউ উভয় থেকে যে রাজস্ব আদায় হচ্ছে তার 40% রাজ্যগুলিকে দেওয়া হয়। রাজ্যের নন ট্যাক্স রেভিনিউ কোনগুলো? গবাদি পশু পালন, গবাদি পশু সংরক্ষণ, তারপরে তোমার আরও বিষয় আছে বন সংরক্ষণ, বন্য প্রাণী রক্ষা করা। এই সমস্তগুলো হচ্ছে তোমার রাজ্যের নন ট্যাক্স রেভিনিউ। এগুলোর মধ্য দিয়ে রাজ্য সরকার টিকিট সিস্টেমে কিছু আয় করতে পারে। এটা হলো নন ট্যাক্স রেভিনিউ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ভারতবর্ষের যে 28টা রাজ্য আছে, রাজ্যগুলির যে খরা যদি হয়, কোনো রাজ্যে খরা হলো, কোনো রাজ্য বন্যা হলো, ন্যাচারাল ক্যালামিটিস, এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটা আনসার্টেন, অনিশ্চিত, যে কোনো মুহূর্তে যে কোনো রাজ্যে আসতে পারে। এটা মোকাবেলা করতে হয় রাজ্য সরকারকে। কিন্তু রাজ্য সরকারকে মোকাবেলা করার জন্য ত্রাণ সাহায্য করতে হয়। খরা হলে কৃষকদের অর্থ দিতে হয়, বন্যা হলে বন্যায় কবলিত মানুষদের বাড়িঘর তৈরি, গবাদি পশু সংরক্ষণ, খাবার, পানীয় জল, ঔষধ, সমস্ত পরিষেবা রাজ্য সরকারকে দিতে হয়। অথচ রাজ্যের যে নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্সেবল রেভিনিউ অত্যন্ত কম। রাজ্য সরকার বেতন দেয়, সেই বেতনের যারা পাচ্ছে রাজ্য সরকারের কর্মচারীরা, সেই বেতনের যে উপর তারা নির্দিষ্ট আয়ের উপরে যে ট্যাক্স দেয়, সেই ট্যাক্স কিন্তু তোমার কেন্দ্রীয় ফান্ডে জমা হয়। তাহলে আমরা এতক্ষণ কেন্দ্রের রাজস্বের উৎস, রাজ্যের রাজস্বের উৎস এবং কেন্দ্র ও রাজ্যের নন ট্যাক্স রেভিনিউ সম্পর্কে আলোচনা করলাম। আমরা আর্থিক সম্পর্ক যে আলোচনা করব, আর্থিক সম্পর্ক আলোচনা করছি এই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, এটা আইন নিরপেক্ষ নয়, আইনসঙ্গতভাবে এই সম্পর্ক গড়ে ওঠে এবং সংবিধানের দিক থেকেও এই সম্পর্ক গড়ে ওঠে। এখানে 265 ধারায় বলা হয়েছে, ভারতবর্ষের সংবিধানের 265 ধারায় বলা হয়েছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি তোমার ট্যাক্স আরোপ করতে পারে। সেক্ষেত্রে আইন মেনে ট্যাক্স আরোপ করবে এবং সংবিধানে যে সীমানা আছে, সংবিধান নির্দিষ্ট পথে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তোমার কর ধার্য করবে, কর আদায় করবে এবং কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বন্টন করবে। এটা 265 আর্টিকেলে উল্লেখ আছে। 266 আর্টিকেলে কি বক্তব্য? এখানে বক্তব্য আছে যে কেন্দ্রীয় সরকারের অধীনে একটা কন্টিজেন্সি ফান্ড তৈরি করতে পারবে। কেন্দ্রীয় পার্লামেন্ট আইন করে কনসলিডেটেড ফান্ড, কনসলিডেটেড মানে সঞ্চিত তহবিল, বাংলাটা সঞ্চিত তহবিল আর ইংরেজিটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড। এই ফান্ডে অর্থ জমা থাকে। এই ফান্ডের অর্থ দিয়ে কেন্দ্রীয় যে মন্ত্রিসভা, লোকসভা এবং রাজ্যসভার টোটাল মেম্বার, রাষ্ট্রপতির, উপরাষ্ট্রপতির, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিদের, হাইকোর্টের সমস্ত বিচারপতিদের, রাজ্যপালের, অঙ্গরাজ্যগুলির যে রাজ্যপাল রয়েছে, এদের বেতন ভাতা এই সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। আর কেন্দ্রের অর্থ কেন্দ্রীয় সরকার যেভাবে ব্যয় করে, সেই অর্থ ব্যয় করার পরে সেই অর্থ যে খাতে অনুমোদন হয়েছে সেই খাতে ব্যয় হয়েছে কিনা এবং সেই ব্যয় যথাযথভাবে হয়েছে কিনা
কোনো অর্থ তছরূপ হয়েছে কিনা, করাপশনের সঙ্গে যুক্ত কিনা, সেইটা বিচার বিশ্লেষণ করবে পিএসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এটা 266 ধারাতে উল্লেখ আছে। 266 ধারায় আরও উল্লেখ আছে যে কেন্দ্রে যেমন কনসলিডেটেড ফান্ড আছে, তেমনি রাজ্যগুলিতেও কনসলিডেটেড ফান্ড থাকবে। রাজ্যের আইনসভা বিধানসভা হতে পারে, বিধানমণ্ডলী হতে পারে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে বিধানমণ্ডলী, আর একক্ষ বিশিষ্ট আইনসভা হলে বিধানসভা। যাই হোক, রাজ্য আইনসভা কনসলিডেটেড ফান্ড তৈরি করতে পারবে। আর রাজ্যের যে অর্থ ব্যয় হয়, যে উদ্দেশ্যে যে অর্থ বরাদ্দ হয়েছে, সেই উদ্দেশ্যে সরকার বরাদ্দকৃত অর্থ ব্যয় করেছে কিনা এবং অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কিনা সেটা বিচার করার জন্যে রাজ্য আইনসভাতেও পিএসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠনের ব্যবস্থা আছে। এছাড়া রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীদের বেতন, রাজ্য আইনসভার অন্যান্য সদস্যদের বেতন, এদের বেতন এবং ভাতার দেওয়া হয়। তার জন্যে প্রত্যেকটা রাজ্যে কনসলিডেটেড ফান্ড রয়েছে। প্রত্যেকটা রাজ্যে তোমার সঞ্চিত তহবিল রয়েছে। তাই রাজ্যের যে মন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টার, রাজ্যের যে মেম্বার অফ লেজিসলেচার, বিধায়ক, তাদের বেতন ভাতার জন্যে আইনসভা আইন তৈরি করে অর্থ স্যাংশন করবে তা নয়। এদের ফান্ড হলো আলাদা, ট্রেজারি থেকে এদের বেতন হয় না, ওই কনসলিডেটেড ফান্ড থেকে বেতন হয়। এটা 266 ধারায় উল্লেখ আছে। এবার আমরা উল্লেখ করব 267 ধারা। 267 ধারাতে কি বক্তব্য আছে? 267 ধারাতে বক্তব্য আছে যে কেন্দ্রীয় সরকার যে কর ধার্য করে, সেই কর আদায় করে রাজ্য এবং রাজ্য ব্যবহার করে। 267 ধারাতে আরও উল্লেখ আছে যে তোমার কেন্দ্রীয় সরকার তোমার আইন করে 267 ধারাতে উল্লেখ আছে যে কেন্দ্রের যে সঞ্চিত তহবিল, সেই তহবিলের সঙ্গে ট্যাক্সের আদায়ের অর্থ যুক্ত নয়। সঞ্চিত তহবিল এটা আলাদা সম্পূর্ণভাবে। ট্যাক্সের যে টাকা কেন্দ্রীয় সরকার আদায় করে, সেই অর্থ তোমার কনসলিডেটেড ফান্ডের সঙ্গে যুক্ত হবে না। এই অর্থকে আলাদা রাখা হবে। আমরা লক্ষ্য করেছি 267 ধারাতে আরও কিছু বক্তব্য আছে। 267 ধারাতে আর কি বক্তব্য আছে? 267 ধারাতে এই কথা বলা হয়েছে যে তোমার ভারতবর্ষের রাষ্ট্রপতি একটা তার নিয়ন্ত্রণে, তার অধীনে একটা কন্টিজেন্সি ফান্ড তৈরি করা আর ব্যবস্থা আছে। কন্টিজেন্সি ফান্ড মানে অনিশ্চিত ব্যয় তহবিল। বন্যা হলে, খরা হলে, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হলো, প্রচুর অর্থ দরকার, এই কন্টিজেন্সি ফান্ড থেকে রাষ্ট্রপতি তোমার ব্যয়ের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, পার্লামেন্ট আইন করে কন্টিজেন্সি ফান্ড তৈরি করে এবং এই কন্টিজেন্সি ফান্ডটা নিয়ন্ত্রণে থাকে ভারতবর্ষের রাষ্ট্রপতির আন্ডারে। 267 এক ধারায় এই কন্টিজেন্সি ফান্ডের কথা বলা আছে। 267 আর্টিকেল 267 2 উপধারাতে বলা আছে যে প্রত্যেক রাজ্যেও তোমার কন্টিজেন্সি ফান্ড থাকবে। প্রত্যেক রাজ্যে যেমন কনসলিডেটেড ফান্ড আছে, কেন্দ্রে যেমন কনসলিডেটেড ফান্ড আছে, তেমনি তোমার কন্টিজেন্সি ফান্ড অনিশ্চিত ব্যয় তহবিল থাকবে। রাজ্যেও তোমার অনিশ্চিত ব্যয় তহবিল আছে। এটা
রাজ্যের খরা, বন্যা ইত্যাদি মোকাবেলা করার জন্য এই ফান্ড থেকে, কন্টিজেন্সি ফান্ড থেকে অর্থ ব্যয় করা হয় এবং এই রাজ্যের যে কন্টিজেন্সি ফান্ড এইটা নিয়ন্ত্রণে থাকবে রাজ্যপালের হাতে। রাজ্যপাল এটাকে নিয়ন্ত্রণ করবে। এবার আমরা আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের 268 ধারা। 268 ধারায় কি বক্তব্য আছে? 268 ধারা অনুযায়ী ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ট্যাক্স আরোপ করবে, রাজ্য আদায় করবে এবং রাজ্য সেই অর্থ ব্যয় করবে। 268 ধারার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার কর ধার্য করবে বা আরোপ করবে, নির্ধারণ করবে, সেই ট্যাক্স রাজ্য আদায় করবে আর সেই ট্যাক্সগুলো রাজ্য সরকারই ব্যয় করবে। 268 এক উপধারায় ঔষধি প্রসাধনের, ঔষধি দ্রব্য এবং প্রসাধনী দ্রব্যের উপর তোমার কর আরোপ করতে পারবে কেন্দ্রীয় সরকার। 268 এক উপধারা এ উপধারা কেন্দ্রশাসিত অঞ্চলে, অর্থাৎ এক কথায় 268 এক ধারা অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় সরকার কর ধার্য করবে, কর আরোপ করবে, কর আদায় করবে এবং সেই করের অর্থ ব্যয় করবে। 268 ধারায় 268 এক ধারায় এই বক্তব্য উল্লেখ আছে। এখানে আমাদের বিশেষভাবে উল্লেখ করতে হবে যে 2003 সালে 88তম সংবিধান সংশোধনের মাধ্যমে 88 অ্যামেন্ডমেন্টে এই কথা বলা হলো যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার পার্লামেন্টের আইন অনুযায়ী সার্ভিস ট্যাক্স বসাতে পারবে। সার্ভিস ট্যাক্স বসাতে পারবে। সার্ভিস অর্থাৎ পরিষেবার ট্যাক্স বলা হয়। এই ট্যাক্স কত সালে চালু হয়েছে? এই ট্যাক্স চালু হয়েছে 2003 সালে। তবে একটা কথা মনে রাখতে হবে, 2003-এ 88তম সংবিধান সংশোধনের মাধ্যমে সার্ভিস ট্যাক্স কেন্দ্র এবং রাজ্য ধার্য করতে পারবে, আদায় করতে পারবে। এইটা তোমার সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে। কিন্তু 1994 সালে তোমার ফিনান্স ল পাস করে ইন্ডিয়ান পার্লামেন্ট। কি বললাম? 1994 সালে ইন্ডিয়ান পার্লামেন্ট, ভারতবর্ষের আইনসভার নাম পার্লামেন্ট, তোমরা জানো। এই পার্লামেন্ট আইন পাস করে ফিনান্স ল। এই ফিনান্স ল অনুযায়ী সার্ভিস ট্যাক্স কেন্দ্রীয় সরকার আরোপ করতে পারবে, আদায় করতে পারবে, ব্যবহার করতে পারবে এবং রাজ্য সরকারগুলি সার্ভিস ট্যাক্স আরোপ করতে পারবে, আদায় করতে পারবে এবং ব্যবহার করতে পারবে বা খরচ করতে পারবে। 2003 সালে ওই 1994 সালের যে আইন ফিনান্স ল, সেইটা সংবিধান সংশোধনের মাধ্যমে 88তম সংবিধান সংশোধনের মাধ্যমে তোমার সাংবিধানিক স্বীকৃতি লাভ করলো। এইবার আমরা আলোচনা করব 269 ধারায়, ভারতবর্ষের সংবিধানে 269 ধারায় কি আলোচনা করা হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক নিয়ে, আর্থিক সম্পর্ক নিয়ে। 269 ধারায় অনুযায়ী বলা হয়েছে যে কেন্দ্র ট্যাক্স আরোপ করবে, কেন্দ্র ট্যাক্স আরোপ করবে, ধার্য করবে এবং কেন্দ্র আদায় করবে। আর সেই ট্যাক্স রাজ্যগুলির মধ্যে ভাগ করে দিবে। 269 ধারা অনুযায়ী কেন্দ্র অনেক বিষয়ে ট্যাক্স নির্ধারণ করবে, ট্যাক্স আদায় করবে। সেই ট্যাক্সের অর্থ
রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেবে। 269 এক ধারা অনুযায়ী ক্রয় বিক্রয়ের উপর, ক্রয় এবং বিক্রয়, কেনার উপর এবং বিক্রয়ের উপর তোমার কর ধার্য করতে পারবে। কেন্দ্রীয় সরকার কর ধার্য করতে পারবে, রাজ্য সরকারও কর ধার্য করতে পারবে। 269-এ আরও বক্তব্য হলো যে আন্তঃরাজ্য বাণিজ্য, একটা রাজ্যের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বাণিজ্য চলে। সেই আন্তঃরাজ্য বাণিজ্য চলার ক্ষেত্রে যেসব দ্রব্য রয়েছে সেই দ্রব্যগুলির উপর তোমার কর ধার্য করতে পারবে। এখানে কেন্দ্রের ক্ষমতা বেশি। আন্তঃরাজ্য বিক্রয় কর, চালান কর, এগুলো নির্ধারণ করতে পারবে 269 ধারা অনুযায়ী। 270 ধারা অনুযায়ী যে বাজেট, বাজেট মানে কি? আর্থিক বছর। আর্থিক বছর মানে তোমরা জানো যে 1 এপ্রিল থেকে পরের বছর নতুন বছরের 31 মার্চ পর্যন্ত এইটা হলো আর্থিক বছর। এই আর্থিক বছরে সরকার কত আয় করবে সেই বাজেট অধিবেশনে নির্ধারণ করে, পাশ করে, লোকসভাতে উত্থাপিত হয় এবং কত ব্যয় করবে তার ক্ষেত্রগুলি আগে নির্ধারণ করে, তারপরে আয়ের উৎসগুলি ঠিক করে। আগে ব্যয়, তারপরে আয়ের উৎস, 1 বছরের হিসাব করা হয়। এইটাকে বলা হয় বাজেট। সংক্ষেপে বললাম, বাজেটের সঙ্গে আরও বিস্তারিত এখানে সময় নষ্ট হয়ে যাবে, আমি পরে আলোচনা করব। যাই হোক, এই বাজেটের যে অর্থ 270 ধারাতে বলা হয়েছে যে আর্থিক যে বাজেট, সেই বাজেট ভারতের সঞ্চিত তহবিলের অংশ হবে না। তাহলে ভারতবর্ষের যে কনসলিডেটেড ফান্ড, এটা আলাদা। বাজেটের অর্থ সঞ্চিত তহবিলে জমা হবে না। আর রাজ্য থেকে যে অর্থ আদায় করা হয় সেই অর্থ পার্লামেন্ট আইন করে রাজ্য কত পাবে, অর্থের ভাগ কত পাবে, সেটা পার্লামেন্ট ঠিক করবে। এটা একটা মজার ব্যাপার। বাজেটের অর্থ সঞ্চিত তহবিলে জমা হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে রাজ্যগুলি থেকে যে ট্যাক্স আদায় করলো কেন্দ্র, সেটা ট্যাক্সটা পার্লামেন্ট আইন তৈরি করবে ট্যাক্স কত আদায় করবে। এই যে ইনকাম ট্যাক্স, এটা পার্লামেন্ট ঠিক করে, অধিবেশনে ঠিক হয় এবং এটা অর্থ বাজেটের মধ্যে এটা ধরা হয়। তাহলে এই যে রাজ্যগুলির মধ্যে ভাগ করবে, এখানে কে করবে? পার্লামেন্ট করবে। এখানেও আমরা লক্ষ্য করছি কেন্দ্রের প্রবণতা ব্যাপক। তারপর আমরা লক্ষ্য করব 273 ধারা। 273, আচ্ছা 271 বলি, 71 বলিনি, 271 ধারা অনুযায়ী তোমার ভারতবর্ষের সঞ্চিত তহবিলের অংশ হবে না এবং কেন্দ্রীয় সরকার যে বাড়তি ট্যাক্স আদায় করবে সেই ট্যাক্সের অর্থ তোমার জমা হবে না সঞ্চিত তহবিলের। আর 271 ধারা অনুযায়ী যে অর্থ কমিশন আছে, যে অর্থ কমিশন রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে থাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, সেই অর্থ কমিশন রাজ্যের পাওনা ঠিক করে দেয়। এবার আমরা আলোচনা করব 273 ধারা। 273 ধারায় কি বলা হয়েছে? পাট এবং পাটজাত যে দ্রব্য, এই দ্রব্য রপ্তানি হয়, এই রপ্তানি শুল্কের জন্য আসাম রাজ্যকে, বিহার রাজ্যকে, উড়িষ্যা রাজ্যকে এবং ওয়েস্ট বেঙ্গলকে তোমার প্রতি বছর
ভারতের সঞ্চিত তহবিল থেকে অনুদান দেওয়া হবে। দেখো, অনুদান নির্ভর করে কেন্দ্রের ইচ্ছা অনিচ্ছার উপর। কোন রাজ্যকে অনুদান দেবে, কোন রাজ্যকে দেবে না, এটা কিন্তু কেন্দ্রের ইচ্ছার উপরে নির্ভর করে। এখানে কেন্দ্রীয় সরকার যদি তার দলের, ক্ষমতাসীন দলের সরকার না থাকে, বিরোধী দলের সরকার থাকে, তাহলে কিন্তু সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এই অনুদান বন্ধ করে দিতে পারে। তাহলে আমরা সংবিধানের কথা উল্লেখ করলাম। 273-এ কি বক্তব্য আছে? পাট এবং পাটজাত দ্রব্যের উপর যে রপ্তানি শুল্ক, এগুলো রপ্তানি হয়, তোমরা জানো। এই রপ্তানি ট্যাক্স, রপ্তানি শুল্ক, হ্যাঁ, এটা তোমার আসাম, বিহার, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত তোমার কি বলবো, যে প্রতি বছর ভারতের সঞ্চিত তহবিল থেকে এই সমস্ত রপ্তানি শুল্কের জন্য তোমার অর্থ অনুদান দিতে পারে। এগুলো কিন্তু কেন্দ্রের নিয়ন্ত্রণে। পাটজাত দ্রব্যের রপ্তানি শুল্ক কে বসায়? কেন্দ্র বসায়। এই যে অর্থ কেন্দ্র পেল, সেইটা থেকে অনুদান দিতে পারে কেন্দ্র সরকার, আবার সঞ্চিত তহবিল থেকেও দিতে পারে। তাহলে রপ্তানির উপর যে শুল্ক বসালো কেন্দ্রীয় সরকার, তার যে অর্থ, তার থেকে কোন কোন রাজ্যকে দিতে পারে সেটা আমরা উল্লেখ করেছি। আবার তোমার সঞ্চিত তহবিল থেকেও অনুদান দিতে পারে। অনুদান বিষয়টা হলো সাহায্য। এখানে দিতেও পারে, নাও দিতে পারে। 273(2) ধারা, 273(2) ধারা এই কথা বলা হয়েছে যে 273-এও এই অনুদানের কথা বলা হয়েছে, যে অনুদান দেওয়া হবে তার অনুমতি, অর্থাৎ যে কোনো অর্থ ব্যয় করার বিষয়ে, অর্থ বিল উত্থাপনের বিষয়ে, বাজেট বিল উত্থাপনের বিষয়ে 274 ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদন দরকার। রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কোনো অর্থ বিল লোকসভাতে উত্থাপন করা যায় না। কিন্তু রাজ্যের স্বার্থ যুক্ত আছে, রাজ্যের স্বার্থ জড়িত আছে এমন ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া তোমার কি লোকসভাতে বিল উত্থাপন করা যায়। আমরা এই কথা জানি, তোমরা পড়েছ যে অর্থ বিল রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ছাড়া উত্থাপন হয় না। কিন্তু এক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখছি। ব্যতিক্রমটা কি? 274 ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া অর্থ বিল লোকসভায় উত্থাপিত হয় না। কিন্তু রাজ্যের স্বার্থ জড়িত আছে এমন বিষয়ে, রাজ্য সরকারের স্বার্থ রক্ষা হবে এমন বিষয়ে প্রেসিডেন্টের অনুমোদন না নিয়েই লোকসভাতে বিল উত্থাপিত হতে পারে। এই বিল তোমরা জানো, অর্থ বিল, এটা অর্থমন্ত্রী উত্থাপন করেন। নেক্সট আমাদের আলোচনার বিষয় হলো 275 ধারা। কেন্দ্র এবং রাজ্য, 275-এ কি বলা আছে? কেন্দ্র রাজ্যকে অনুদান দেবে। আমরা অনুদানের কথা বিভিন্ন পারপাসে আমরা উল্লেখ করেছি। আবারও এখানে সংবিধানে উল্লেখ আছে যে 275 ধারায় কি বলা আছে, যে রাজ্যকে অনুমোদন দেবে। ভারতের সঞ্চিত তহবিল থেকে এই অনুমোদন দেওয়া হয়। আবার বাজেটের মাধ্যমে তো রাজ্য কি বিষয়ে অর্থ পাবে সেটা আগে থেকে ঠিক হয়। 275(1) আর্টিকেল 275 277 ব্র্যাকেটে 1 আর্টিকেলে বলা আছে যে কোনো রাজ্যে, ধরো এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং এসটি শিডিউল ট্রাইব, তাদের যথাযথভাবে উন্নতি হয়নি, আর্থিক উন্নতি হয়নি। তাদের উন্নতির জন্য
তাদের উন্নতির জন্য বিশেষ সাহায্য কেন্দ্র দিতে পারে। কিন্তু এই যে কেন্দ্র রাজ্যের তপশিলি জাতির উন্নতি, রাজ্যের তপশিলি উপজাতিদের উন্নতির জন্য হয়তো উন্নতি যথাযথভাবে হয়নি, এখানে স্পেশালি কেন্দ্রীয় সরকার তোমার অর্থ প্রদান করবে এই দুই উপজাতির মানুষের উন্নতির জন্য, সার্বিক উন্নতির জন্য যে অর্থ দরকার সেই অর্থ প্রদান করবে। এটা হলো বিশেষ অনুদান, বিশেষ সাহায্য। কিন্তু এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে যদি রাজ্যগুলিতে বিরোধী সরকার থাকে, বিরোধী দলের সরকার থাকে, তাহলে কেন্দ্র তোমার যথাযথভাবে অর্থ দেবে না এসসি এবং এসটিদের। এখানে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে অনেক সময় অর্থ বন্ধ করে দেওয়া হয়। নেক্সট হলো 292 ধারা। 292 ধারা এটা এবং 293 ধারা, এই দুটো ধারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমার দেশের ভিতরে এবং বিদেশের বাজার থেকে বিদেশি ঋণ তোমার কেন্দ্রীয় সরকার নিতে পারে, কিন্তু রাজ্য সরকার তোমার দেশের ভিতর থেকে যে ঋণ নেয় সেখানেও তোমার বাধ্যবাধকতা আছে, সীমাবদ্ধতা আছে, এবং বিদেশের কাছ থেকেও যে ঋণ নেবে সেটাও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু এই সীমাবদ্ধতা নেই। তাহলে আমরা দেখছি যে রাজ্য যে বিদেশ থেকে ঋণ নিতে পারছে সেটা রাজ্যের সীমিত ক্ষমতা, রাজ্যের উন্নতির জন্য। আর রাজ্যের মধ্যে শিল্প কারখানা ইত্যাদি করার ক্ষেত্রে তোমার রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারবে। এক্ষেত্রে রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া আছে। রাজ্যের যে আইনসভা, সেই রাজ্য আইনসভা এখানে তোমার বিদেশের থেকে ঋণ নিতে পারবে, এবং এক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধতা আছে। 352 ধারা, 352 ধারায় কি বক্তব্য আছে? 352 ধারায় উল্লেখ আছে ভারতবর্ষের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা বা আপৎকালীন জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, তাই না? তো দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে কোনো বিপ্লব দেখা দিয়েছে বা বিপ্লবের আশঙ্কা আছে, বা বিদেশি শক্তি আক্রমণ করেছে বা আক্রমণ করবার আশঙ্কা আছে, ভয় আছে, এইরকম যদি বুঝতে পারে, সন্তুষ্ট হন রাষ্ট্রপতি, তাহলে ভারতবর্ষে তোমার ইমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তোমরা জানো যে ভারতবর্ষে তোমার চীন ভারত যুদ্ধ 1962 সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। তোমার 1962 সালে, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। আর 1975 সালে আভ্যন্তরীণ কারণে ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। যাই হোক, এই যে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলো, এক্ষেত্রে তোমার রাজ্যের যে আর্থিক সম্পর্ক, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আর্থিক সম্পর্ক, এই সম্পর্ক চেঞ্জ করতে পারে। কে পারে? ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার চেঞ্জ করতে পারে। রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকলেও সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারই রাষ্ট্রপতিকে পরিচালনা করেন। তাহলে আমরা বুঝতে পারছি 352 ধারা অনুযায়ী তোমার প্রেসিডেন্ট একটা অর্ডার বলে, আদেশ বলে, নির্দেশের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যের আর্থিক সম্পর্কের পরিবর্তন করতে পারে, এবং যতদিন ইমার্জেন্সি পিরিয়ড থাকবে ততদিন এই আর্থিক সম্পর্ক সেই রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে পরিচালিত হবে। 354 ধারা, 354 ধারায় কি বলা আছে? কেন্দ্রীয় অনুদান ধরো রাজ্যগুলি পাচ্ছে না, বা কোনো রাজ্য কেন্দ্রীয় অনুদান পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে রাজ্যকে কী করে চালাতে হবে? রাজ্য তার নিজস্ব আয়ের উপর নির্ভর করে চালাতে হবে। এটা 354 ধারায় উল্লেখ আছে। ধারাটা খুব ভালোভাবে মনে রাখবে। 354 ধারা অনুযায়ী মানে রাজ্যের উপরে একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে যে কেন্দ্রের অনুদান না পেলেও তোমাকে তোমার যে আয়ের উৎস তার উপরে তোমাকে নির্ভর করে রাজ্যকে চালাতে হবে। 360 ধারা, এটা হলো আর্থিক জরুরি অবস্থা। ভারতবর্ষের রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তোমরা জানো, আমি বিভিন্নভাবে উল্লেখ করেছি, আবারও বলছি।
352 আপৎকালীন জরুরি অবস্থা, 356তে রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, সেই রাজ্যের ক্ষমতা কেন্দ্র নিয়ে নিতে পারে। এইবার আমরা যে আর্থিক সম্পর্ক তোমার এটা আর্থিক জরুরি অবস্থা, ভারতবর্ষের 360 ধারা অনুযায়ী ভারতবর্ষের কোনো একটা অংশে, কোনো রাজ্যে বা একাধিক রাজ্যে বা সারা ভারতবর্ষে আর্থিক সুনাম নষ্ট হয়েছে, আর্থিক সমস্যার সৃষ্টি হয়েছে, ফিনান্সিয়াল প্রবলেম বা ইকোনমিক্যাল ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এই ক্রাইসিসকে জরুরি ভিত্তিতে মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের পরিবর্তন হয়ে যায়। কোনো রাজ্যে যদি আর্থিক সংকট দেখা যায়, তখন কেন্দ্র ওই রাজ্যের কর্মচারীদের বেতন ভাতা এ সমস্ত কমিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে। তাহলে আর্থিক সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্যের যারা কর্মচারী তাদের বেতন ভাতা কমে যেতে পারে, এই নির্দেশ কেন্দ্র রাজ্যকে দিতে পারে। এক্ষেত্রেও আমরা দেখছি যে কেন্দ্র প্রবণতা। এবার আমরা আলোচনা করব যে আমরা দেখেছি যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে বিভিন্ন ধারার উল্লেখ করার মধ্য দিয়ে এটা পরিষ্কার বুঝতে পারছি যে আইনগত সম্পর্ক, আমি আগেও বলেছি যে আইনগত সম্পর্ক নির্ভর করে আর্থিক সম্পর্কের উপর। প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, সেন্টার স্টেট রিলেশন, সেটাও নির্ভর করে তোমার অর্থনৈতিক সম্পর্কের উপর। এইবার আমরা দেখব যে 1991 সালে ভারতবর্ষের একটা নতুন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়েছে। 1991 সালে তোমার নয়া শিল্পনীতি গৃহীত হয়েছে এবং ভারতবর্ষে তোমার নিউ ইকোনমি পলিসি অর্থাৎ নতুন ধরনের অর্থনৈতিক সংস্কার রিফর্মস শুরু হয়েছে ভারতবর্ষে। যে 1991 সালের আগে যে তোমার গণতান্ত্রিক সমাজবাদের আদর্শকে গ্রহণ করা হয়েছিল, ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করা হয়েছিল, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় যে সমাজতন্ত্র কথাটিকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং 1955 সালে ভারতবর্ষকে একটা সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। কথায় এইগুলো যে আদর্শ, সেটা কিন্তু ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাকে গুরুত্ব দেওয়া এবং উৎপাদন তোমার মিশ্র অর্থনীতিতে পরিচালিত হতো। পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর এবং জয়েন্ট সেক্টরে উৎপাদন হতো। কিন্তু 91 সালে এই যে পলিসি, স্টেটের যে আদর্শ ওয়েলফেয়ার স্টেট, সেটাকে বাতিল করে দিয়ে মিনিমাল স্টেটের আদর্শকে গ্রহণ করা হলো। অর্থনীতির ক্ষেত্রে যে বেসরকারিকরণ, সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হলো, রাষ্ট্রীয়করণকে প্রাধান্য কম দেওয়া হলো। আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষের পরিকল্পিত অর্থনীতির মধ্য দিয়ে যে ভারী শিল্পের উন্নতি শুরু হয়েছিল 1956 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে, সেই যে অর্থনীতি, সেই অর্থনীতিকে জলাঞ্জলি বা বিসর্জন দিয়ে নতুন ধরনের অর্থনৈতিক সংস্কারের উপর ভারত সরকার গুরুত্ব দিল এবং কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক, তার উপরে তার প্রভাব পড়ল। এলপিজি লিবারালাইজেশন, উদারীকরণ, নয়া উদারীকরণ, অর্থাৎ রাষ্ট্রের উদ্যোগকে কমাতে হবে, উৎপাদনের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে প্রাধান্য দিতে হবে, রাষ্ট্রের উপর ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমাতে হবে, নয়া উদারীকরণ। ব্যক্তি স্বাধীনতা থাকবে বেশি, ব্যক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে, উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগকে প্রাধান্য দিতে হবে। পি হচ্ছে প্রাইভেটাইজেশন। আমরা ভারতবর্ষে 1991 সালের আগে দেখেছি, বিশেষ করে 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকে যে ব্যক্তি মালিকানা আছে অর্থনীতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রীয় মালিকানাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং দেওয়া হয়েছে। কিন্তু এই যে পি হচ্ছে প্রাইভেটাইজেশন, বেসরকারিকরণ। বিদেশি বিনিয়োগকে বাড়াতে হবে ভারতবর্ষের অর্থনীতিতে। ভারতবর্ষের যে বেসরকারি উদ্যোগ কোম্পানিগুলিকে অবাধে স্বাধীনতা দিতে হবে উৎপাদনের ক্ষেত্রে, তাদের উপরে রেস্ট্রিকশন তুলে নিতে হবে। এই হলো বেসরকারিকরণ। গ্লোবালাইজেশন, ভারতবর্ষের যে অর্থনীতি, কেন্দ্র এবং রাজ্যের যে সম্পর্ক, সেই সম্পর্ক নতুন করে বিন্যাস করতে হবে।
নতুন করে তৈরি করতে হবে, পুনর্গঠন করতে হবে। তার কারণ ভারতবর্ষ আজ পৃথিবী বিশ্বায়নের যুগে পা দিয়েছে। বিশ্বায়ন প্রক্রিয়াকে বহু দেশ গ্রহণ করেছে, চীন গ্রহণ করেছে, অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। তাই ভারতবর্ষের অর্থনীতিতে যে সংকট, সেই সংকটকে কাটিয়ে উঠতে হবে, উৎপাদনকে আরও ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে। আমরা দেখেছি যে পাবলিক সেক্টরে যে উৎপাদন হয়েছে তাতে সরকার লস হয়েছে, লোকসান হয়েছে, সরকারের আয় বাড়েনি, লোকসান হয়েছে। কিন্তু বেসরকারি উদ্যোগের লাভ হচ্ছে। তাই বেসরকারি উদ্যোগকে বেশি গুরুত্ব দিতে হবে। আর বিশ্ব যে অর্থনীতি যেভাবে চলছে, গ্লোবালাইজেশন অর্থাৎ ফ্রি ট্রেড মার্কেট, অবাধ বাণিজ্য নীতি, খোলা বাজার অর্থনীতি, অবাধে বিদেশি কোম্পানি ভারতবর্ষে আসতে পারবে, ভারতের কোম্পানি বিদেশে যেতে পারবে, খোলা বাজার অর্থনীতি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করবে। এক্ষেত্রে রাজ্যকে ক্ষমতা দিতে হবে এবং কেন্দ্রের হাতেও ক্ষমতা বাড়াতে হবে। যে নীতি এতদিন ধরে চলছিল, এই হচ্ছে ফিনান্সিয়াল রিলেশনের ক্ষেত্রে 1991 সাল থেকে একটা বিরাট পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন আমরা দেখেছি। তার ফলে আমাদের ভারতবর্ষের অর্থনীতিতে কিন্তু গতি এসেছে। আমাদের জিএসটি বেড়েছে, ট্যাক্স বেড়েছে, সরকারের অভাব আজকে নেই। কিন্তু দুঃখের বিষয়, ভারতবর্ষের সাধারণ মানুষের দারিদ্রতা আছে। ভারতবর্ষের ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য বাড়ছে, কমছে না, ইকুয়াল ডিস্ট্রিবিউশনের অভাব আছে। যাই হোক, আমরা এক্ষেত্রে দেখব যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই অর্থনৈতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে আজকে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন যে এখানে কোনো সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা না করাই ভালো। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক স্বাভাবিক হলে রাজ্যের উন্নতি হবে এবং সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যকে অর্থ যে তসরুপ হচ্ছে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে, যে অর্থ নয়ছয় হচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করেছি পিএসসি গঠন হয়েছে, কেন্দ্রে আছে, রাজ্যে আছে। পিএসসি কি করে? পিএসসি করে অর্থ তসরুপ হয়ে গিয়েছে, সেটা পোস্টমর্টেমের সঙ্গে তুলনা করা যায়। তসরুপ হওয়ার পরে সেই অর্থ আর ফিরিয়ে আসে না, কিন্তু সেই অর্থ উদ্ধারের কোনো ব্যবস্থা নেই ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোতে। আজকে কেন্দ্রের যে পিএসসি, সেখানে বিরোধী দলও তা থাকে, বিরোধী দলের যে একজন সদস্য থাকে, 22 জন সদস্য নিয়ে সেখানে গঠিত হয়। তাই এখানে আমরা এই কথা বলবো যে আর্থিক দুর্নীতি আজকে ভারতবর্ষে বড় প্রবলেম, সব থেকে আমার মনে হয় বেশি প্রবলেম। দুর্নীতি বন্ধ করা যাবে না, কিন্তু অনেকটা কমানো যায়। এখানে শাসক শ্রেণীর সদিচ্ছার উপরে নির্ভর করে, সেখানে সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। সাধারণ শাসক শ্রেণীকে স্ট্রং ডিসিশন নিতে হবে, বিচার বিভাগকে নিরপেক্ষ হতে হবে, শাস্তি দানের ব্যবস্থা করতে হবে। কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের কলঙ্ক, যারা শাসক শ্রেণী অর্থ তসরুপের সঙ্গে যুক্ত, আত্মসাতের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু সুবিচার হয়নি। বিচার বিভাগের ক্ষেত্রে নিরপেক্ষভাবে বিচার করতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ আজকে অবহেলিত, আর্থিক দিক থেকে শোষিত, বঞ্চিত। সেই বঞ্চনার হাত থেকে বাঁচার জন্যে কেন্দ্রকে যেমন ভাবতে হবে, রাজ্যকে তেমনি ভাবতে হবে। সরকারি অর্থ মানে জনগণের অর্থ, প্রত্যেকটা মানুষের, যে ভিখারি তারও পরোক্ষ ট্যাক্স আছে, সেও কিন্তু একটা জিনিস কেনার মধ্য দিয়ে ট্যাক্স দিচ্ছে। তাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের রক্ত বিন্দু দিয়ে যে অর্থ ভাণ্ডার, সেই অর্থ ভাণ্ডারে তসরুপ যারা আজকে করছে কেন্দ্রীয় স্তরে, কেন্দ্রীয় সরকারের সমর্থক এবং রাজ্য স্তরে যে অর্থ তসরুপ হচ্ছে, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। এবং এখানে সাধারণ মানুষকে তোমার সচেতন হতে হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে, আন্দোলন সংগঠিত করতে হবে। এবং এইটা বড় কথা না, আজকে ভারতবর্ষের গণতন্ত্রে দেখা যায় আজকে যারা শাসক, আগামী দিনে তারা আগামী দিনে তারা বিরোধী, আজকের যারা বিরোধী, আগামী দিনে তারা শাসক। শাসন ক্ষমতায় গেলে চরিত্র কিন্তু পাল্টায় না, যে দলের সরকার হোক। অর্থ আত্মসাৎ করার যে প্রবণতা, দেশের অ্যাকাউন্টে গোপন রাখা টাকা এবং বিদেশের বাজারে পাচার করা, এই যে একটা ভাবনা, এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো না গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, এটা বড় কথা না। একটা ছোটোখাটো একটা যে আত্মসাৎ করার প্রবণতা
আজকে আমরা দেখছি যে বেশি অর্থ তসরুপ করে, আজকে মানে সব কিছুই একটা অর্থ তসরুপ বন্ধ করার জন্য আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ভূমিকা সেটা কিন্তু নেগেটিভ ভূমিকা, পজিটিভ ভূমিকা না। তাহলে এত অর্থ চুরি করার সাহস পায়, আত্মসাৎ করার সাহস পায়? প্রত্যেকটা মানুষের রক্ত বিন্দু দিয়ে যে অর্থ, উপার্জিত অর্থ আজকে কোষাগারে জমা হয়, কোনো সরকারের নিজস্ব টাকা না। সরকার আজ আছে কাল নেই, কোনো পার্টির নিজস্ব টাকা নাই। এ টাকা হলো ভারতবর্ষের 140 কোটি মানুষের অর্থ। সেই অর্থ মুষ্টিমেয় ব্যক্তি ভোগ করছে। আর শাসক শ্রেণীকে ভাবতে হবে যে অর্থ আমাদের সিস্টেমগুলো এমনভাবে পরিচালিত হচ্ছে যে মুষ্টিমেয় ব্যক্তির হাতে অর্থ হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীভূত হচ্ছে, আর আপামর জনসাধারণ তার থেকে বঞ্চিত হচ্ছে। আপামর জনসাধারণের স্বার্থে সরকারেরই সাধারণ মানুষের অর্থ সাধারণ মানুষের কাছে আসবে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে তোমার সংকীর্ণ রাজনীতি, পলিটিক্স চলছে, নোংরামি চলছে। এটা কখনই বরদাস্ত করা যায় না। এ বিষয়ে তাই ভারতবর্ষের যে আর্থিক সম্পর্ক, এটা আমাদের পুনর্বিন্যাস দরকার, এটা একটা পরিবর্তন করা দরকার। এখানে আমাদের ভাবতে হবে যে আইনগত যে সম্পর্ক তা নির্ভর করছে, এবং তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিলেশন তা নির্ভর করছে ফিনান্সিয়াল রিলেশনের উপর। এই বলে আজকে আমি আলোচনা শেষ করলাম। ভিডিওটা ভালো করে দেখবে, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে। এখানেই আমি শেষ করলাম।